আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাশ ফ্লোর একটা ম্যারাথন ক্লাস করব। আপনারা এই ক্যাশ ফ্লো চ্যাপ্টারটা কিন্তু অনেক ক্লাস করছেন, কিন্তু এই ক্যাশ ফ্লোর অনেকের দুর্বলতা আছে। আজকের ক্লাসটা করলে সেই দুর্বলতাগুলো থাকবে না, এবং ক্যাশ ফ্লো পরীক্ষা হলে কিভাবে মিলাতে হবে 100% মিলবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি একটা বড় লম্বা ক্লাস হবে। আপনাদের ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন যদি থাকে ক্যাশ ফ্লো নিয়ে, সেটা কিন্তু আজকের ক্লাসে আপনি বলতে পারবেন যে স্যার ক্যাশ ফ্লো তো আমি এই জিনিসটা বুঝি না, একটু এই অংশটা আমাকে বুঝিয়ে দেন। হ্যাঁ, এবং ক্যাশ ফ্লোর যে ডিরেক্ট মেথড ইনডিরেক্ট মেথড, এটা তফাৎ। ক্যাশ ফ্লো ডিরেক্ট ইনডিরেক্ট মেথডের যে আসলে কি করতে হবে না করতে হবে A to Z আর কি, যারা আজকে এই চ্যাপ্টার এই ক্লাসটা করবেন ইনশাল্লাহ ক্যাশ ফ্লো সম্বন্ধে ধারণা আপনাদের 100% ধারণা পেয়ে যাবেন। তো ক্লাসটা শুরু করবো। আপনারা কি স্পষ্ট শুনতে পারতেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন, কমেন্টে একটু জানাবেন যে ক্লাসের শব্দ ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবং একটু মেসেঞ্জার গ্রুপে দ্রুত লিখে দেন, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন যে কথা ঠিক, এই ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারবো, কারণ এতগুলা গ্রুপে যদি আমি মেসেজ দিতে যাই সময় লেগে যাবে। হ্যাঁ, তা আপনারা যদি চান তাহলে একটু দ্রুত করতে পারবেন যদি একটু গ্রুপে লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি শুরু করব। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন অবশ্যই একটু জানাবেন। এবং কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন অবশ্যই একটু কমেন্টে জানান। এবং আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাদের একটু শেয়ার মেনশন করে দিবেন, তাহলে তারা ওই ক্লাসটা দেখে উপকার পাবে। কারণ অনেকেই পরীক্ষার্থী আছে, আর ক্যাশ ফ্লো তো সেকেন্ড ইয়ারে মূলত ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ভালো করে শিখে নিলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কিন্তু ফ্রিতেই এখান থেকে 10 নম্বর পাওয়া যায়। এটার জন্য আলাদা আপনার শিখতে হবে এরকম না। হ্যাঁ, আমি কিছুক্ষণের মাঝেই ক্লাসটা শুরু করে দিব। আমি গ্রুপগুলোতে একটু লিখে দিতেছি, কারণ অনেকেই তো জানে না ক্লাস হচ্ছে। যারা লিখে দিচ্ছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাস হচ্ছে এটা লিখে দিছে অনেকেই। দ্রুত একটু লিখেন এবং আপনাদের কমেন্টগুলো আমি পড়বো। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন। ক্লাস শুরু করে দিচ্ছি। যারা থার্ড ইয়ারের পরীক্ষার্থী, সামনে 30 তারিখ যাদের পরীক্ষা, তাদের কিন্তু আপনাদের গত ক্লাসে চ্যাপ্টার 1টা নিয়ে কিছু আলোচনা করছিলাম। আজকে চ্যাপ্টার 2 ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করব। ক্যাশ ফ্লোর A to Z আজকে শেষ করার চেষ্টা করব। মোটামুটি সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। হ্যাঁ, তাহলে আমরা একটা অঙ্ক সিলেক্ট করব, ওই একটা অঙ্ক দিয়েই আপনাদের ক্যাশ ফ্লোর A to Z শেখানোর চেষ্টা করব। প্রবলেম হলো নাম্বার 5। যদি যাদের পরীক্ষার প্রস্তুতি নেই তাদেরকে আমি অ্যাডভাইস দিব, আমি আপাতত ক্যাশ ফ্লো যাই পড়াই 8 দিনে হয়তো বা 7 দিনে 7টা চ্যাপ্টার করাবো, 8 দিনে 8টা চ্যাপ্টার করাবো, সবগুলো করাই দিব। কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাই দিব এবং শর্ট সাজেশন দিয়ে দিব। যেমন ক্যাশ ফ্লো থেকে যদি আপনাকে শর্ট সাজেশন দিতে হয়, তাহলে আমি প্রথমে আপনাকে দিব হলো, এখানে আমি শর্ট সাজেশনটা আগে দিয়ে দিই। আপনার প্রবলেম নাম্বার 2 নম্বর অঙ্কটা করলে একটু বেসিক ক্লিয়ার হয়ে যাবে আপনার। পরবর্তীতে আমি আপনাকে সাজেশন হিসেবে এটা দিব, প্রবলেম নাম্বার 5। এই 5 করলে আপনার সব হয়ে যায়। কি কি হয়ে যায়? এক হলো ডিরেক্ট মেথডও হয়ে যায়, আর হলো ইনডিরেক্ট মেথডও হয়ে যায়। দুইটা মেথডই হয়ে যায়। আর এখন কিন্তু প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে আসতেছে। ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে আসলে আপনার যদি মনে করে যে না, স্যারে মনে করলো যে আপনাকে আটকাবে, তাহলে প্রবলেম 7 ডিরেক্ট মেথডের একটা অঙ্ক আছে, এটা আপনাদের পরীক্ষা দিতে পারে। এখানেই শেষ না,
আরেকটা আপনাদের আরেকটা প্রশ্ন দিব। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন এখন আর কি হচ্ছে পরীক্ষায় যে আপনাদের পরীক্ষা হচ্ছে না, সেখানে বই থেকে কিছু অঙ্ক করতেছে এই ধরনের অঙ্ক, যে উপরে আপনার ক্যাশ ফ্লো করতে বলবে, বাট আপনার 2টা বছর দিবে না, 1 বছরের প্রশ্ন, এখানে 1 বছরের তথ্য দিয়ে রাখবে আর নিচে কিছু সমন্বয় দিয়ে বলবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করো। এগুলো আমি করাইছি, আপনারা সলভ ক্লাসে পাবেন। এই টাইপের একটা অঙ্ক বই থেকে করে যাবেন, যদি পারেন এটা করে দিতে পারেন। রাফির যে অঙ্কটা আমি এই ধরনের অঙ্ক আপনাদের করাই দিছি, হ্যাঁ এটা করাই দিছি, এগুলো আছে। হ্যাঁ, যে বা এটাও করতে পারেন। এটাও করাই দিছি, এগুলো করানো আছে। হ্যাঁ, তা আমি আপনাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দাগিয়ে দিলাম। এরকম একটা অঙ্ক করবেন বই থেকে খুঁজে, যে উপরে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। একেবারে ইজি অঙ্ক করাই দিছি, কিছুদিন আগেও করানো হয়েছে। এটা না করলে আবার করাই দিব, যদি না পান খুঁজে আবার করাই দিব, সমস্যা নেই। আর একটা ডিরেক্ট মেথডের এরকম কঠিন অঙ্ক করে যাবেন। আরেকটা হলো ডিরেক্টের 5 নম্বর অঙ্ক করে যাবেন। আর প্রবলেম 2 একটা করে যাবেন। হ্যাঁ, আমি যেহেতু আপনারা এই ক্যাশ ফ্লো সেকেন্ড ইয়ারে করে আসছেন, সেজন্য আর এই সব অঙ্ক সহজ অঙ্ক আর দিলাম না। ভাগ্য ভালো থাকলে তো সহজ আসবে, সহজ তো এইটা করলে সহজ সব পারা যাবে, ঠিক না? তা আমি আজকে আপনাদের পরীক্ষা হলে কিভাবে ক্যাশ ফ্লো থেকে 10 নাম্বার কনফার্ম করবেন সেটা আজকে শেখাবো। আপনারা দ্রুত শেয়ার মেনশন করে দেন, যাতে আমি ক্লাসটা শুরু করে দিতে পারি। কারণ লাইভ ক্লাসের একটা সমস্যা কি, যদি একজন দেরি করে আসে অঙ্কটা কিছুই বুঝবে না, তার কোনো লাভই হবে না ক্লাসটা করে। এই জন্য দ্রুত শেয়ার মেনশন করে দেবেন, যাতে অন্যরা ওই ক্লাসটা করতে পারে। এবং আমি সবার কমেন্টগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। দ্রুত আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন এবং কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আমি আপনার শুরু করে দিচ্ছি। একটু কমেন্টগুলো বের করে নিই, যাতে ক্লাসের মাঝখানে আমি কমেন্টগুলো পড়তে পারি। আপনাদের কমেন্টের পরিমাণ অনেক কম, মাত্র 70টা কমেন্ট। আচ্ছা, এই ক্লাসটা থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট এবং থার্ড ইয়ারের ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। কারণ ক্যাশ ফ্লো কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের পরীক্ষা 30 তারিখে আছে। হ্যাঁ, আমরা প্রবলেম 5 করব। এখানে একটা বলতেছে ক্যাশ ফ্লোতে এরকম বলে দিবে যে comparative balance sheet of XYZ Company Limited for the year ended 31st December 2012 and 2013। 2012 এবং 13 সালে একটা ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে, এখানে একটা ইনকাম স্টেটমেন্টও দেওয়া আছে। দিয়ে তারা বলতেছে যে একটা আমাকে এই যে এখানে কতগুলো সমন্বয় দেওয়া আছে, দিয়ে বলছে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট মেথড। 2টা মেথডেই করতে বলতেছে। আমরা 2টা মেথডই শিখে নিব। ডিরেক্ট মেথডও এখন আসতে পারে। এই ক্যাশ ফ্লোর এখানে একটা শীট দেওয়া আছে, এখানে নিয়ম দেওয়া আছে। এই জায়গায় একটা নিয়ম দেওয়া আছে ক্যাশ ফ্লোতে কি কি করতে হয়। প্রথমে উপরে নাম লিখতে হয়, যেমন প্রতিষ্ঠানের নাম লিখবেন এখানে, যেমন XYZ লিমিটেড, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ইনডিরেক্ট মেথড প্রথমে লিখবো, ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31st। এইসব কথা, অ্যাকাউন্ট টাইটেল, টাকা এইসব কথা আমি আর লিখতেছি না, এগুলো আপনি বই থেকে দেখে নেবেন, এগুলো লিখে নেবেন, লিখার পরে ছক করে ফেলবেন। প্রবলেম 5, একটা সূত্র দিয়ে ক্যাশ ফ্লো সব অঙ্ক করবো আমরা এবং 10 নাম্বার পাবোই। প্রশ্ন কঠিন হলো 10, সহজ হলো 10, এটা পাওয়ার ব্যবস্থা। আজকের ক্লাস করলে ক্যাশ ফ্লো থেকে প্রশ্ন আসলে 10 নাম্বার আমি পাবো ইনশাল্লাহ। ক্যাশ ফ্লো 3টা ধাপ আছে, এগুলো বেসিক ক্লাসে শেখানো হয়েছে। 1 নাম্বার ধাপে বলে নগদ টাকা কিভাবে গেল, কিভাবে আসলো। অপারেটিং অ্যাক্টিভিটিস, ব্যবসা পরিচালনা করতে গেলে মাল বিক্রি করলেন, কিনলেন, আপ্যায়ন করলেন, অফিস চালালেন, বেতন দিলেন, সারা মাস যা কাজকর্ম করলেন, এটার ফলে কয় টাকা আসলো, কয় টাকা গেল, এটাকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস। সারা বছর কতগুলো সম্পদ কিনলেন, কত টাকা সম্পদ বিক্রি করলেন, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এবং সারা বছর মূলধন হিসেবে কত আনলেন, মূলধনের কত, ঋণ কত নিলেন, সেটাকে বলা হয় ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টা পার্টে বিভক্ত থাকে অঙ্কটা। আমরা ফার্স্টে ইনডিরেক্ট মেথডের অঙ্ক করতেছি এবং আজকের ক্লাস করলে ইনশাল্লাহ আপনার ক্যাশ ফ্লোর বেসিক 100% হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন ক্যাশ ফ্লো আসলো আপনি মিলিয়ে দিতে পারবেন একটা ফাঁকিবাজি বুদ্ধি দিয়ে। প্রথমে লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি ফার্স্টেই করতেছি যে
আমি যে ব্যবসা বাণিজ্য করলাম সেই ব্যবসা বাণিজ্যর জন্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথম আইটেমটার নাম হলো নেট ইনকাম। এটা খুঁজে বের করতে হবে, প্রশ্নে দেওয়া থাকলে তো ভালো, দেওয়া না থাকলে সূত্র দিয়ে বের করা সম্ভব। কেন করতেছে যে এটা ফার্স্টে এটা খুঁজে বের করতে হবে, প্রশ্নে এটা আছে। চলো আমরা খুঁজে বের করি। এই যে দেখেন নেট ইনকাম দেওয়া আছে প্রশ্নে, সবার নিচে দেওয়া আছে নেট ইনকাম। প্রশ্নের সবার নিচে নেট ইনকাম দেওয়া আছে 15,120 টাকা প্রশ্নে দেওয়া আছে। এই যে এই ছকের ভিতরে খুঁজে আছে, এটা এলোমেলো ভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিড়া দিবে, আপনার কাজটা হলো খুঁজে খুঁজে বের করা। নেট ইনকাম 15,120 টাকা। এরপর লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট, পরে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট, সংক্ষেপে লিখছি, আপনার লিখতে হবে এটা, আপনার সংক্ষেপে লিখলে হবে না, আপনাকে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। পুরোটা লিখতে হবে, পুরোটা লিখতে না পারলে নাম্বার কমাই দিবে স্যাররা। যদি শুধু লেখেন অ্যাডজাস্টমেন্টস লিখলেও হবে, নাম্বার কমাই দিবে, 1 নাম্বার কেটে দিবে। তো পুরোটা মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরের কাজ, এই দুইটা কাজ গেল। এই স্টেপগুলো মনে রাখবেন, এখানে প্রায় 10টা স্টেপ আছে, এই 10টা স্টেপ ফলো করলে কনফার্ম 10। পরে আনতে হবে অবচয়, ডিপ্রিসিয়েশন, ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন, অবচয় অবলোপন কিছু থাকলে সেটাকে আনতে হবে খুঁজে। তা আমার এই অঙ্কে অবচয় আছে, কোথায় পাবো? এবং লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, কোন স্থায়ী সম্পদ বিক্রি করলে লস হলে সেটা আনতে হবে, কোন স্থায়ী সম্পদ বিক্রি করার ফলে লাভ হলে সেটাকে আনতে হবে। খুঁজে বের করবো আমরা, এই যে প্রশ্ন থেকে এই শব্দগুলো খুঁজে বের করব। আমরা খুঁজতেছি, অনেক বড় একটা প্রশ্ন এখান থেকে এই জায়গার ভিতরে আছে। এইখানে এই যে দেখেন ডিপ্রিসিয়েশন আছে 3240 টাকা। তারপরে লেখা আছে লস অন সেলস অফ ইকুইপমেন্ট 180 টাকা। এই দুইটা আইটেমকে আমাকে আনতে হবে। তাহলে আমি যেহেতু দেওয়া আছে প্রশ্নে, বিভিন্ন জায়গায় লুকানো আছে, লুকানো থাকলে সমস্যা কি, খুঁজে খুঁজে বের করে আনবো। ডিপ্রিসিয়েশন লিখলাম, তো লস অন সেলস অফ ইকুইপমেন্ট যা দেওয়া আছে লিখলাম। এরপর আমাদের এখানে এরপরে কি করতে হবে, ছক অনুযায়ী আমি সব কাজ করতেছি, আসলে এটা বারবার নিচে যাওয়া উপরে যাওয়া খুব ডিস্টার্ব হচ্ছে। আমরা এটা আরেকটা বের করে নিই। এরপরে আমি তো এইগুলো এই সিরিয়াল অনুযায়ী করবো, যারাকে অনেক উজ্জ্বল এই সিরিয়াল অনুযায়ী করতে হবে। এই যে এটা নিলাম, এইগুলা নিলাম। এরপর সম্পদ, চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি থাকলে আনতে হবে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি থাকলে অঙ্ক থেকে আনতে হবে। তো চলতি সম্পদ একটু মনে রাখবেন, কারেন্ট অ্যাসেট কি জিনিস? চলতি সম্পদ অ্যাসেট বাড়লে টাকা কমে, সম্পদ যখনই বাড়বে টাকা কমবে, কারণ ফ্রিতে সম্পদ কেউ আপনাকে দিবে না। ধরেন আপনি কলমটা যদি মার্কেটটা যদি কিনতে যান, 50 টাকা লাগলো ধরে নেন, 50 টাকা কিন্তু আপনার পকেট থেকে যাবে, বিনিময়ে মার্কেটটা পাবেন আপনি। তো সম্পদ, আবার সম্পদ গেলে টাকা আসে। কোন কারণে সম্পদ চলে যায় প্রতিষ্ঠান থেকে, মানে এই মার্কেটটা বিক্রি করে দিলে আপনার পকেটে 5 টাকা হলেও আসবে। সম্পদ আসলে টাকা যায়, সম্পদ গেলে টাকা আসে। এখন এটার কাজ কি? এটার কাজ হলো এই অঙ্কে আমরা দেখতেছি যে সম্পদ দুইটা দেওয়া আছে, প্রতিটা অঙ্কে এরকম সম্পদ দেওয়া থাকবে দুইটা। এখানে দেখি সম্পদ, এই যে সম্পদ প্রবলেম 5-এ সম্পদ কারেন্ট অ্যাসেট, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেটস, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটস, প্রিপেড এক্সপেন্স কারেন্ট অ্যাসেটস, এইগুলো একটা আমাদের চলতি সম্পদ। হ্যাঁ, চলতি সম্পদ কোনগুলো এগুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখে আসি। যদি না পারেন, না জানেন, শিটে দেখেন লেখা আছে কোন জায়গায় বিভিন্ন জায়গায় ইয়েতে শিটে দেওয়া আছে। আপনাদের শিট যে দেওয়া আছে না, ওইখানে আছে কারেন্ট অ্যাসেট কোনগুলো, ফিক্সড অ্যাসেট কোনগুলো, এইগুলোর একটা লিস্ট দেওয়া আছে। ওই লিস্ট থেকে আপনারা শিখে নেবেন। হ্যাঁ, যে চলতি সম্পদ কোনগুলো, স্থায়ী সম্পদ কোনগুলো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি প্রশ্নটা একটু বোর্ডে উঠাইনি, তাহলে সুবিধা হবে। 2013
2012 অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, আর হলো প্রিপেড এক্সপেন্স। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন বলবেন, আমি কোয়েশ্চেনগুলো উত্তর দিব, সবগুলো কোয়েশ্চেনের উত্তর দিব ইনশাআল্লাহ। এগুলো নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে দ্রুত কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল আগে ছিল 2700 টাকা, এখন আছে 2100 টাকা। আগে 2700, এখন 2100। বাড়লো না কমলো? বলতে পারবেন? বাড়লে প্লাস লেখেন, কমলে মাইনাস লেখেন। অ্যাকাউন্ট রিসিভেবল আগে ছিল 2700, 2700, এখন হলো 2160 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 540 টাকা কমছে, কারণ আগে আপনার কাছে ছিল 2700, এখন 2100, কমছে। তো এখানে লিখবেন ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। সম্পদ কমলে টাকা বাড়ে, এই যে এই জন্য প্লাস লিখছি এখানে, সম্পদ কমলে টাকা বাড়ে। ইনভেন্টরি দেখি একটু তাহলে। আগে ছিল 28,000, এখন আছে 23,000। আগে ছিল ইনভেন্টরি 28,000, এখন আছে 23,400 টাকা। আগে বেশি ছিল, এখন কমে গেছে, তাহলে লিখবেন ডিক্রিজ। টাকা কম, সম্পদ ডিক্রিজ হলে টাকা বাড়ে, এখানে প্লাস লিখতে হবে। কত টাকা লিখতে হবে? 5,400 টাকা। বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন যে স্যার বুঝতে পারছি। আমি সবার কমেন্টগুলো আমি পড়বো। এরপর এখানে একটা সম্পদ প্রিপেইড এক্সপেন্স, এখানে আছে 1080 টাকা, এখানে আছে 1400। আগে 1400 ছিল, এখন 1000 হয়েছে, কমছে। ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স 1440, এখন হলো এটা। তাহলে আমার 360 টাকা কমছে। সম্পদের পরিমাণ কমলে টাকা বাড়ে, এই জন্য সবগুলো প্লাস। এমনকি ডিপ্রিসিয়েশন করলেও ডিপ্রিসিয়েশনের ফলে সম্পদ কমে, এই জন্য প্লাস। লস বিক্রি করা, লস খেয়েছি, সেক্ষেত্রে লস করলে সম্পদ কমে, এই জন্যই প্লাস। এই জন্য সব লস হয়েছে আমার, সম্পদ কমছে, এই জন্য এই টাকাগুলো প্লাস চিহ্ন দিয়ে লিখছি। আমরা রুল, এখানে রুল যে আসছিল সেই রুল অনুযায়ী কাজ করলাম। এখন আমাদের পরের রুলে কি বলতেছে? পরের রুলে বলতেছে তুমি দায়, লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি বাড়লো না কমলো এটা বের করে দেখাও। লাইবিলিটি কোথায় দেওয়া আছে? যে লাইবিলিটি দেওয়া আছে এখানে। কারেন্ট লাইবিলিটি কোনগুলো? এইগুলো। কারেন্ট লাইবিলিটি নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু আপনারা আগে থেকে এগুলো পড়ে আসছেন। যদি এমন হয় যে না আমার কারেন্ট লাইবিলিটি সম্বন্ধে ধারণা জিরো, নো প্রবলেম। এখানে একটা শীট আছে, এই যে দেখেন কারেন্ট অ্যাসেট কাকে বলে। আপনাদের কাছে এই শীট আছে, কারেন্ট অ্যাসেট এগুলো। কারেন্ট লাইবিলিটি কাকে বলে দেওয়া আছে। ফিক্সড অ্যাসেটস কোনগুলো এখানে দেওয়া আছে, কোনগুলো ইনট্যানজিবল অ্যাসেটস দেওয়া আছে। এই শীটটা শিখে নেবেন, এটা লাগবে আপনাদের জীবনে। আপনি যদি অ্যাকাউন্টিং এ নিয়ে থাকতে চান তাহলে আপনার লাগবেই, এটা ছাড়া চাকরি বাকরি কিচ্ছু হবে না আপনার। তো কারেন্ট লাইবিলিটি হলো আমাদের তিনটা। কারেন্ট লাইবিলিটি যে তিনটা আছে সেগুলো আমি একটু লিখে ফেলতেছি বোর্ডে, তাহলে আমি বুঝাইতে আপনাদের জন্য, আপনাদেরকে বোঝাতে আমার সহজ হবে, এই জন্য একটু আমি লিখে নিতেছি বোর্ডে। আপনারা এই পর্যন্ত যা বুঝাইছি সেটা যদি বুঝে যান তাহলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন। না বুঝতে পারলেও কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা তো বুঝতেছি না। আর আপনাদের এই ক্লাসের শেষের দিকে মেইন জিনিসটা থাকবে যে অঙ্কটা ভুল হলে কিভাবে মিলাবো, অঙ্ক যখন ভুল হয়ে যাবে কিভাবে মিলাবো সেটাও আমি শিখিয়ে দেবো আপনাদের। অ্যাকাউন্টস পেবল আগে ছিল 10,000, এখন আছে 9,000, কমছে। সম্পদের বিপরীত জিনিস হলো দায়। সম্পদ কমলে টাকা বাড়ে, তাহলে দায় কমলে টাকাও কমবে, দায় বাড়লে টাকাও বাড়বে। উল্টা, সম্পদের উল্টা দায়। কেন ব্যাখ্যা করি। ধরেন আপনার 10,000 টাকা দরকার, ব্যাংক আপনাকে বললো কি নাও, বিকাশ আপনাকে লোন দিল 5,000 টাকা, নগদ টাকা তো পেয়ে গেলেন, বাট এই টাকা দিতে হবে, দিতে হলে সেটাকে দায় বেড়ে গেল। হ্যাঁ, আমরা এখানে তিনটা দায় পেয়েছি। একটা হলো অ্যাকাউন্টস পেয়েবল,
যেটা হলো অ্যাকাউন্টস পেবল বাড়ছে না কমছে, আগে ছিল 10 এখন 9, ডিক্রিজ। এখন এই টাকাটা কত আসে একটু ক্যালকুলেশনটা করে দেখান। যোগ হবে না বিয়োগ হবে এটা বলেন তো একটু কমেন্টে। সম্পদ কমলে দায় কমলে লাইবিলিটি কমলে টাকা কমে, মাইনাস হবে না? মাইনাসটা আপনি মাইনাস দিয়েও দেখাতে পারেন, আপনি যদি চান যে মাইনাস দিয়ে দেখাবো না ব্র্যাকেট দিয়ে দেখাবো সেটাও সম্ভব, ব্র্যাকেট দিয়ে দেখালাম। হ্যাঁ, এটা ভালো না কমলো? 3600 ছিল এখন 2700 কমছে। ছিল এখন হলো 2700, 900 কমলো। ইনকাম ট্যাক্স আগে ছিল 0 এখন হলো 2100, ইনক্রিজ আগে ছিল 0 এখন হচ্ছে 2100, বাড়লো। দায় বাড়লে লাইব্রেরি বাড়লে ক্যাশ বাড়ে। সবগুলো আইটেম নিয়ে আসলাম আমরা এখানে, সবগুলো আইটেম নিয়ে আসলাম, 9480 টাকা আসলো। এটা যোগ করলাম, চলে আসলো 24,600 টাকা। এই যে কাজটা করলাম এটাকে বলা হয় নেট ক্যাশ provided by operating activities। এখানে যে উত্তরটা পজিটিভ আসে তাহলে প্রোভাইড লিখতে হবে, নেগেটিভ আসলে ইউজড লিখতে হবে। কই পাইলাম এগুলো? নিয়ম বলতেছে আমাকে, এই যে নিয়ম রুলে বলতেছে এইভাবে লিখতে হবে। আপনি আজকে ডিরেক্ট মেথড করেন, ইনডিরেক্ট মেথড করেন, যেই মেথডই করেন এই জায়গায় 24,600 টাকায় আসবে। যেই মেথডই করেন 24,600ই আসবে, এর চেয়ে কম বেশি আসবে না। বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন, আমরা নেক্সট অপশনে চলে যাব আর কি। হ্যাঁ, নেক্সট অপশনে চলে যাব। এরপরে আমরা আমাদের বলতেছে যে তুমি এই পর্যন্ত করছো খুব ভালো। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সম্পদ স্থায়ী সম্পদ কেনা বেচা হয়েছে কিনা এটাকে খুঁজে দেখো। স্থায়ী সম্পদ কিনলে টাকা পকেট থেকে চলে যাবে, মাইনাস করতে হবে। স্থায়ী সম্পদ বিক্রি করলে টাকা আসবে, তখন যোগ করতে হবে। তা আমি অঙ্কে এই জায়গায় যে দেখবো এরকম কিছু কেনা বেচা আছে কিনা। অনেক সময় এই জায়গায় লিখে দেয় যে হ্যাঁ ইকুইপমেন্ট 32,400 টাকা কেনা হয়েছে, আবার ল্যান্ড কেনা হয়েছে, তারপরে হলো আপনার এই যে এখানে লেখা আছে ইকুইপমেন্ট কস্টিং 3,600 ওয়াজ সোল্ড। 3,600 টাকা দিয়ে 3,600 টাকার ইকুইপমেন্ট 3,060 টাকায় বিক্রি করা হয়েছে। 3,600 টাকার ইকুইপমেন্ট 3,060 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। তাই কেনা হয়েছে বিক্রি করা হয়েছে এখানে লেখা আছে। 3,060 টাকা দিয়ে বিক্রি করছি, 3,600 টাকা দামের জিনিস পাইছি কত? 3,060 টাকা। তো এইটা আমার দরকার। আর ইকুইপমেন্ট কস্টিং 32,000 টাকার জিনিস আমি কিনছি, কিনলে এই টাকা গেল আর বিক্রি করলে টাকা আসলো। এই দুইটা জিনিস কেনা বেচাটা আমার আসবে, আর কিছু আসবে না। সম্পদ কেনা বেচাটাই এখানে আসবে। তা আমরা একটু ছোট করে এখানে একটু লিখে ফেলতেছি। হ্যাঁ, এটা আমাদের 1 নাম্বার। আমাদের 2 নাম্বার আইটেমের নাম হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ছোট করে লিখতেছি যেহেতু আমাদের জায়গা একটু কম আছে, তো আপনাদের শেষ করতে হবে তো অঙ্কটা। একটু দেখাই দিই কি লিখলাম আমি। এবার দেখবো আমরা 2 নাম্বার অপশনের কথাবার্তাগুলো লিখবো। 2 নাম্বার অপশনে কি লেখা আছে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে শুধু স্থায়ী সম্পদ কেনা এবং স্থায়ী সম্পদ বিক্রি করা আসবে। আমার যেহেতু সমন্বয়ে সুন্দর করে লেখা আছে, বিক্রি করা হয়েছে 3,060 টাকার, কেনা হয়েছে 32,400 টাকার। তো এই দুইটা আইটেম আমি নিয়ে আসবো। এটা হলো সেলস অফ ইকুইপমেন্ট 3,060 টাকা। আপনি একটু বুঝে নেন, বিক্রি করলে টাকা আসবে এমনি, এটা তো বুঝাই যায়। তারপর এখান থেকে দেখেন বিক্রি করলে জিনিসটা চলে যায়, সম্পদ কমে গেলে টাকা বাড়ে।
এই জন্য এখানে প্লাস লিখছি। আবার পারচেজ, কিনলে সম্পদ বেড়ে যায়, কিনলে সম্পদ বেড়ে গেলে টাকা এমনি চলে যায়, এটা এমনি তো বোঝা যায়, কিনতে গেলে টাকা যাবে পকেট থেকে। 32,400 টাকা। এই দুইটা আমি যোগ, একটা হলো মাইনাস আর একটা প্লাস, যোগ বিয়োগ করলে মাইনাস উত্তর আসতেছে। আপনারা জানেন এখানে যদি মাইনাস উত্তর আসে তাহলে এই জায়গায় লিখতে হবে কি, যে মাইনাস উত্তর আসে এখানে লিখতে হবে যে নেট ক্যাশ প্রোভাইডেড লিখছিলাম না, এখানে লিখবো নেট ক্যাশ ইউজড বাই কি অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মাইনাস আসলে ইউজড লিখবো। কোথায় কোথায় বলতেছে এই কথাগুলো, এই জায়গায় বলতেছে, যেখানে যাই আমরা এই জায়গায় বলতেছে যে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যদি মাইনাস আসে। 3 নাম্বার স্টেপে আমার 2 নাম্বার স্টেপ যদি ওকে হয়, ইয়েস ওকে কিছু একটা লিখে দেন, না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, আজকের ক্লাস শেয়ার মেনশনে আছে ডিসকাউন্ট, আর এরকম ক্লাস যদি আপনি পেতে চান, আরো পেতে চান, অবশ্যই শেয়ার করবেন। এই লম্বা লম্বা ক্লাস হবে 1 ঘন্টার, যে ক্লাসে একটা চ্যাপ্টারে যত ধরনের বেসিক আছে সব শিখিয়ে দিব। আমরা কিন্তু এখন এতক্ষণ যা শিখতে সব শিখা জিনিস, এরপরে আসবে যেগুলো শিখি নেই সেই জিনিসগুলো আসবে, এই জন্য একটু ধৈর্য ধরতে হচ্ছে আপনাদের। হ্যাঁ, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাস করতেছেন, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমাকে ফিনান্সিং অ্যাক্টিভিটিস 3টা জিনিস, কমন স্টক, বন্ড, ডিভিডেন্ড, এরা 3জন ছাড়া আর এখানে কিচ্ছু নাই। দেখেন ক্যাশ ফ্লোর অঙ্কগুলো কতটুকু সহজ, আপনি চিন্তা করতে পারবেন না কতটুকু সহজ। এই যে 3 নাম্বার স্টেপের ভিতরে 3টা আইটেম আসে, একটা হলো কমন স্টক, একটা হলো বন্ড, আর একটা হলো ডিভিডেন্ড, এরা ছাড়া কিচ্ছু না। আর 2 নাম্বারের যে আছে ওদের এখানে 2টা জিনিস আছে, একটা স্থায়ী সম্পদের বিক্রয় আর ক্রয়। এখানে 2টা আইটেম, এখানে 3টা আইটেম, আর উপরে 3, এই যে এখানে 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 3-4টা আইটেম মনে রাখতে হবে আপনার। এইটাই হলো ক্যাশ ফ্লো। কিন্তু অনেকেই ক্যাশ ফ্লোটাকে ভয় পায়, করে না। ইনশাল্লাহ আপনারা বাদ দিবেন না, কারণ সেকেন্ড ইয়ারে বাদ দিয়ে থার্ড ইয়ার ধরা খাবেন, থার্ড ইয়ার বাদ দিলে ফোর্থ ইয়ার ধরা খাবেন, ধরা খেয়ে যাবেন। চাকরি জীবনে যায় দেখা যাবে প্রতিটা কোম্পানির জন্য এরকম ক্যাশ ফ্লো করা বাধ্যতামূলক। এমন যদি কোম্পানিতে চাকরি পান অ্যাকাউন্টেন্ট হিসেবে, তখন তো আপনার এটা করতে হবে, ঠিক না? এখন আমরা এখানে এই 3টা আইটেম খুঁজে দেখবো আছে কিনা। প্রথমে ডিভিডেন্ড শব্দটা আছে কিনা আমরা খুঁজতেছি, এখানে ডিভিডেন্ড শব্দটা আছে কিনা, আছে। এই যে 5,000, আচ্ছা আচ্ছা, এখানে এখানে আছে 5,760 টাকা, 5,760 টাকা ডিভিডেন্ড আছে। আমাদের এইদিকে একটু মুছে ফেলতে হবে, যেহেতু জায়গা একটু কম পড়ছে ওইদিকে, আমরা ওইদিকে একটু মুছে ফেললাম। এদিকেও লেখা যাচ্ছে, ছোট করে লিখতে হবে আর কি, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস লিখে ডিভিডেন্ড, ডিভিডেন্ডের টাকা আমাকে এখানে লিখতে হবে। ডিভিডেন্ড দিলে টাকা চলে যায়, স্পষ্ট আমরা বুঝি। 5,700 টাকা ডিভিডেন্ড। কিভাবে বুঝবো আবার লিখি, এল প্লাস সমান সমান সি প্লাস, এল মাইনাস সমান সমান সি মাইনাস। ডিভিডেন্ড দিলে কোম্পানির মূলধন বা দায় কমে যায়, এই জন্য দায় কমলে টাকা কমে, এই জন্য মাইনাস। এরপর বন্ড এবং কমন স্টক দেখতে হবে, বন্ড এবং কমন স্টক আছে কিনা অঙ্কে। বন্ড আর কমন স্টক থাকলে সেটা আনতে হবে। আমাদের এখানে আছে বন্ড এবং কমন স্টক। তারা বলতেছে বন্ড আর ইস্যু, মানে বিক্রি করলাম, ফেস ভ্যালু 16,200, বন্ড বিক্রি করা হয়েছে 16,200 টাকার। বন্ড যদি 16,200 টাকার বিক্রি করে থাকেন তাহলে এখানে লিখবেন বন্ড, বন্ড ইস্যু, বন্ড ইস্যু মানে দায় বাড়লো, নতুন করে বন্ড বিক্রি করছেন, টাকা আসবে, দায় বাড়লে টাকা আসে। তো এই জন্য আমরা এখানে লিখবো 18,000 টাকা, সরি 16,200 টাকা, 16,200 টাকা। এই দুইটা যোগ করলে কত আসে, 10,000, দুইটা যোগ করলে কত আসে, যোগ বিয়োগ করলে 10,500 টাকা, 10,500 টাকা আসে। 10,500 কিন্তু পজিটিভ আসে, পজিটিভ আসলে কি লিখতে হয় মনে আছে তো,
পজিটিভ আসলে লিখতে হয় নেট ক্যাশ প্রোভাইডেড বাই, নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। একটু ছোট ছোট হয়ে গেছে এক জায়গায় লিখতে গিয়ে, তো এটার নাম। এখন এই সবগুলো যোগ বিয়োগ করে এই জায়গায় লিখতে হবে। সবগুলো যোগ বিয়োগ করে লেখার পরে আমাদের এখানে টাকা আসতেছে আপনার, আমি সবার কমেন্টই পড়বো, আপনারা একটু কষ্ট করে সবাই কমেন্ট করবেন অঙ্কটা বুঝতে পারলে। 5,760 টাকা, 5,760 টাকা, এটা পজিটিভ আসছে। সব এই তিনটা জিনিস যোগ বিয়োগ করলে এটা পজিটিভ আসছে। পজিটিভ আসলে বা লিখবেন নেট ইনক্রিজ ইন ক্যাশ, নগদ টাকা বৃদ্ধি পাইছে। এই সারা বছর ব্যবসা বাণিজ্য করে নগদ টাকা এই টাকাটা বৃদ্ধি পাইল। এখন এটার সঙ্গে আমাকে নিয়ম বলতেছে এইগুলো লেখার পরে এই যে টাকা বাড়লো, বিগিনিং ক্যাশ ব্যালেন্স বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করব, তাহলে আমার এন্ডিং ক্যাশ ব্যালেন্স চলে আসবে। বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমার এই জায়গায় আছে, প্রশ্নের উপরে আমরা যাব, যাওয়ার পরে এই জায়গায় 28,600 হলো আগের দিনের, এটা আমি যোগ করব, 34,380 টাকা মিলে যাবে। লিখবো হলো 28,620, এটা হলো বিগিনিং ক্যাশ ব্যালেন্স, 34,380 হয়ে যাবে, 34,380 হবে। এটা এন্ডিং ক্যাশ ব্যালেন্স। যদি এই টাকা এটার সাথে মিলে, এই যে অঙ্কের এই 34,000 টাকার সাথে মিলে যায়, তবে আপনি 10 নম্বর পেয়ে গেছেন, অঙ্কটা মিলে গেছে। যদি না মিলে তার মানে অঙ্কটা হয় নাই। এখন আমি আপনাকে ক্লাসের শুরুতে বলছিলাম, এখন যেটা আসবে এটা নতুন জিনিস, যে অঙ্কটা মিলে দিয়ে আসবো কনফার্ম, 10 নাম্বার আমি পাবোই। প্রশ্নে আমি পরীক্ষায় যদি ভুলও করি তাও 10 নাম্বার পাবো। কেমনে, এইটা এখন শিখাই আপনাদের, এটা খুব জরুরি জিনিস। ক্যাশ ফ্লোর অঙ্ক মিলবেই। ধরে নেন এই জায়গায় একটা টাকা আসছে 20,000, তো এইগুলা সব যোগটুক করে আপনার এই জায়গায় টাকা আসতেছে, ধরে নেন এখানে টাকা আসছে 10,000, এটা যোগ করলে এখানে আসতেছে 38,000। আমার মিলে নাই, এইভাবে দিয়ে আসবো পরীক্ষা হলে না, আমি তো আপনাদের শিখিয়ে দিচ্ছি কি করবেন পরীক্ষা হলে। আপনার এই জায়গায় পেন্সিল দিয়ে লিখতে পারেন এই জায়গাটা, বা লিখার প্রয়োজন নাই। প্রশ্নে আপনার এই আইটেমটা কিন্তু দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন, ধৈর্য নাই 1 ঘন্টা ক্লাস করার, তাহলে অ্যাকাউন্টিং এর সার্টিফিকেটটা আপনি পাবেন না। কারণ এইসব অঙ্ক ঘন্টার পর ঘন্টা দিয়ে পড়তে হবে। আর এখন তো নতুন নিয়ম, 2025 সাল থেকে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, হুবহু অঙ্ক আসবে না। বেসিক না জানা থাকলে 0, পাস সার্টিফিকেট পাবেন না। অনেকেই লাইভ ক্লাসে অনেক মানুষ ছিল, আস্তে আস্তে নাই হয়ে গেছে, ধৈর্য নাই। কিন্তু ধৈর্য না থাকলে শর্টকাট নাই, আগের দিন চলে গেছে, শর্টকাটে হবে না। আপনার কাছে দুইটা অস্ত্র আছে, একটা অস্ত্রের নাম হলো এই 34,000 এন্ডিং ব্যালেন্স, আর 28,000। এই দুইটা আপনি জানেন, এখানে আপনার এখানে 34,000 হবে, এখানে 34,000 হবে, এখানে 28,000 হবে। এই দুইটা জিনিস আপনার জানা আছে, পরীক্ষা হলে যাই আসুক এই দুইটা তথ্য আপনার জানা আছে। আর এই দুইটা তথ্যের তফাৎটা এই জায়গায় হবে, এইটাও আপনার জানা আছে। এটার সাথে এটা বাদ দিলে যেটা থাকে এটা উপরে লিখবেন, 5,760 টাকা, 5,760 টাকা। এটা কিভাবে লিখলাম, চুরি করে লিখলাম, এটার সাথে বাদ দিয়ে লিখে ফেলছি। বাট আমার তো এই যোগ বিয়োগে 5,760 টাকা আসে না, 5,760 টাকা আমার যোগ বিয়োগে আসে না, কিন্তু আমি ফাঁকিবাজি দিয়ে লিখে ফেলছি। আর পরবর্তীতে আমরা জানি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই যে আইটেমটা,
এটা ভুল হওয়ার কোনো সুযোগই নাই, কারণ এখানে আইটেমে আসে 2-3টা বন্ড, একটা ডিভিডেন্ড, এখানে আমি ভুল করি নাই। সেলস আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এইখানেও ভুল হয় নাই, কারণ কি আমার পারচেজ আর সেল আসবে, তাহলে এই দুইটা আইটেম কখনোই ভুল হয় না ছাত্রদের পরীক্ষা হলে, সঠিক হয়। ভুলটা আমার এখানেই হবে। ভুল হয়ে যা আমি আপনাকে গ্যারান্টি দিলাম 99.99% ছাত্রদের এই জায়গায় ভুল হবে, এই জায়গায়। তার মানে এই জায়গাটা আপনি সংশোধন করে, এই জায়গায় যদি সংশোধন করতে পারেন। আচ্ছা, জুমের ক্লাসটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দেখি আমি আবার জুমটা অ্যাড করে দিই ওদের। আচ্ছা, এর মাঝে আমি একটু কমেন্ট গুলো পড়ে ফেলি, কে কি আপনার কমেন্ট করছেন। ফাঁকিবাজি বুদ্ধিটা শেখানোর আগে একটু কমেন্ট গুলো পড়ে ফেলি। এখানে আপনার নূর মেনশন করছেন অনেককেই, আহমেদ আল হাসান মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। তৌকির মেনশন করছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নুসরাত কমেন্ট করছেন, ভালোবাসার বিশ্লেষণ, ধন্যবাদ। তারপরে এখানে এখানে আয়শা নুরু মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। হিমেল মেনশন করছেন, ইপ্তি মেনশন করছেন, আখি সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। সে মুন্সিগঞ্জ থেকে ক্লাস করতেছে, আহমেদ মুন্সিগঞ্জ থেকে ক্লাস করতেছেন। আয়শা অনেককে মেনশন করছেন, অনেকগুলো মেনশন, অসংখ্য ধন্যবাদ। যারা এখানে মেনশন করেন তাদের জন্য কিন্তু আজকের ফ্রি ক্লাসগুলো হচ্ছে, হ্যাঁ, ম্যারাথন ক্লাসগুলো। ফারুক বলতেছেন শিওর ম্যাথ লাগবে, আসলে পরীক্ষার শিওর ম্যাথ বলতে কি নিয়ম শিওর আসবে, হুবহু ম্যাথের দিন তো চলে গেছে, এখন আসে না। তারপরে হলো শফিউর রহমান সিরাজগঞ্জ থেকে ক্লাস করতেছেন, অসংখ্য ধন্যবাদ। লিমা সালাম দিছেন, শ্রীমঙ্গল থেকে শোভা ক্লাস করতেছেন, অনেক দূর থেকে, মাশাআল্লাহ, এখানে সালামও দিচ্ছেন আমাকে। সারা বাংলাদেশের সব জেলা থেকে এখানে ক্লাস করে। নাজমুল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে ক্লাস করতেছেন, শোভা মেনশন করছেন। একজনের নাম হিন্দিতে, আমি তো হিন্দি পড়তে পারি না, উনি সালাম দিচ্ছেন। মিম ঢাকা থেকে ক্লাস করতেছেন। সুলেমান আহমেদ সালাম দিচ্ছেন। তারপরে হলো অনেকেই সালাম দিচ্ছেন, আহনাফ সালাম দিচ্ছেন, ফারিয়া সালাম দিচ্ছেন, শরীফুল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফারিয়া মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। সবার মেনশন গুলাই পড়ার চেষ্টা করব। সাবিত সালাম দিচ্ছেন। আচ্ছা, প্রণয় কুমিল্লা থেকে ক্লাস করতেছেন, মাহবুব খুলনা থেকে ক্লাস করতেছেন। আচ্ছা, সবাই তো জুমে যারা গেছিল তারা মাত্র 12 জন ফেরত আসছে, বাকিরা ফেরত আসতে পারে নাই। আচ্ছা, এখন ফাঁকিবাজি বুদ্ধিটা শিখাইতেছি। ভুল হলে এখানে আর এখানে হবে না, এই দুইটা অংশ আপনাদের কনফার্ম থাকে সবসময়, ভুলটা হয় এই জায়গায় সবসময়। 99% স্টুডেন্টরা এখানে ভুল করে। এখন আপনি কি করবেন, এই যে 5000, আপনি যেটা করবেন 29,400 এটা মাইনাস, প্লাস হলো 10,500, আর এখানে আছে হলো 5,760। এখন এইখানটা যদি দেওয়া না থাকে, এই জায়গায় যদি হোয়াট চিহ্ন থাকে, তাহলে আপনি এই হোয়াটটাই কিভাবে বের করবেন, পারবেন এটা বের করতে? পরীক্ষা হলে ছোট ক্লাসে এইভাবে দেওয়া থাকতো, এখানে বাক্স দেওয়া থাকতো, এখান থেকে এই টাকাটা দেওয়া আছে। কমেন্টে লিখে দেন তো এটা আনসার কত আসবে, এই এক্স এর মান কত আসবে। এক্স এর মান বের করতে হলে এই মাইনাসটাকে ওই পারে নিতে হবে, প্লাস হয়ে যাবে, এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটার সাথে এই 29,000 যোগ হবে, 5,760 যোগ 29,340 মাইনাস 10,500। এক্স এর মান বেরিয়ে আসতেছে, এক্স এর মান বেরিয়ে আসতেছে কত আসছিল জানি, কমেন্টে একটু দেখে লিখে দেন তো বের করতে পারেন কিনা। 24,600।
আপনার তো 20,000 আসছে, আপনি 20,000 লিখবেন না, আপনি লিখবেন 24,600। যাই আসুক, এখানে যাই আসুক লিখবেন 24,600। এখানে যাই আসুক, এখানে যাই আসুক, এইটা লিখবেন না। এই 24,600 থেকে বাদ দিবেন, বাদ দেওয়ার পর যেটা থাকে ওইটা এখানে লিখবেন 9,480। আর এখন যদি আপনি এক্সপার্ট হন, এই জায়গায় কোন জায়গায় ভুল করছেন সেটা আপনি খুঁজে বের করবেন। যে এক্সপার্ট না হন, এইভাবে করে দিয়ে আসবেন। যে স্যার ধরতে না পারে 10-এ 10 দিবে, আর যদি ধরতে পারে 2-3 নাম্বার কেটে দিবে। এখন এটার ভিতরে কোথায় ভুল হবে এটা আমি বলে দিচ্ছি। অ্যানালাইসিস, অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ ইনক্রিজে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেভাবে শিখাইছি ভেঙে 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 সূত্র দিয়ে আপনাকে, আপনি এইখানে ভুল করবেন না। তাহলে ভুলটা কোথায় করছেন? ভুলটা করছেন এই ডিপ্রিসিয়েশনে, এই জায়গায় ভুলটা করছেন। ডিপ্রিসিয়েশন অনেক সময় দেওয়া থাকে না, ডিপ্রিসিয়েশনে অবশ্যই ভুল করছেন। তা ডিপ্রিসিয়েশনটা আরেকবার চেক করে দেখেন ভালো করে। যে টাকা শর্ট পড়ে এখানে ডিপ্রিসিয়েশনের ঘরে লিখে দেন, ডিপ্রিসিয়েশনে ভুল করতে পারেন আপনি। অথবা সম্পদ কেনা বেচা নিয়ে একটু ভুল করতে পারেন। এই দুইটা আইটেম ছাড়া আর কোনো কিছু ভুল করবেন না। ক্যাশ ফ্লোতে কোন জায়গায় ভুল করবেন? দুইটা জায়গায় ভুল করবেন, আমি বলে দিচ্ছি। একটা হলো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে দুই জায়গায় ছাত্ররা ভুল করে, কারণ আমি বিগত প্রায় 20 বছর যাবত পড়াচ্ছি। হ্যাঁ, একটা হলো যে সম্পদ কেনা বেচার জায়গায় ভুল করতে পারেন, অথবা অবচয় এর ক্ষেত্রে ভুল করতে পারেন। আর কোনো জায়গা নাই আপনাকে আটকানোর। এই দুই জায়গায় ভুল হতে পারে। এই দুইটা আবার একটু ভালো করে দেখেন, এই দুইটা ভালো করে দেখেন, কনফার্ম আপনি 10-এ 10 পাবেন। তাহলে আপনাদের অঙ্ক মিলানোর শর্টকাট বুদ্ধি বলে দিলাম। তাহলে ডিরেক্ট মেথড যদি, ইনডিরেক্ট মেথড যদি আসে পরীক্ষায়, তাহলে ইনশাল্লাহ আপনি 10-এ 10 পাবেন। পাবেন না? একটু কমেন্টে জানান। বুঝতে পারলে ফাঁকিবাজি বুদ্ধিটা যদি বুঝে যান তাহলে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, এখন পরীক্ষায় যে এরকম সহজ ম অঙ্ক দিবে এটার আশা বাদ দেন। কারণ আপনারা, আমাকে যারা প্রাইভেট পড়ে, পরীক্ষার আগের দিন প্রতিদিন ক্লাস নিছি না এতদিন, আপনার কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, 3 দিনে ক্লাস নিছি পরীক্ষার আগে রাতে। সবাইকে এক কথাই বলছি, আপনি প্রিপারেশন নিয়ে যাবেন, 99% প্রিপারেশন নিয়ে যাবেন। প্রশ্ন কঠিন হবে, কিচ্ছু কমন পড়বে না, সব বানাই আসবে। পরে যখন সহজ প্রশ্নটা আসবে সবাই পরীক্ষা ভালো দিবেন আল্লাহর রহমতে। এবার 3rd ইয়ার পরীক্ষা কেন, এই পর্যন্ত বাংলাদেশে যত স্টুডেন্ট পড়ছে আমার কাছে, পরীক্ষার আগের দিন ক্লাস নেওয়ার পর পরের দিন পরীক্ষা হলে যায় সবাই আর কি হতাশ হয়নি, কারণ সে জেনে গেছে 99% কঠিন হবে। যাই পাইছে সব আমি যেগুলো পড়াই গেছি ওই রুল গুলাই আসছে। তাহলে আপনারাও যদি কঠিনটা করে যান, ইনডিরেক্ট মেথডটা কঠিন সহজ করে গেছেন, পরীক্ষায় আমরা আইডিয়া করতেছি এবার ডিরেক্ট আসবে। ডিরেক্ট মেথডটা যদি করে যান, যদি ইনডিরেক্ট এসে যায় তাহলে আপনি খুব খুশি হবেন, ঠিক না? ডিরেক্ট মেথডটা আমি শিখিয়ে দিব আপনাদের, আজকে এখনই শিখিয়ে দিব। একটা লম্বা ক্লাস নেব বলছিলাম না, কিন্তু আপনাদের কিন্তু আগ্রহ কমে যাচ্ছে, স্টুডেন্টের সংখ্যা কমে গেছে। আপনারা শেয়ার মেনশন করবেন। আজকের ক্লাস যারা 30 তারিখের দিকে পরীক্ষা, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। একটা ভিডিও, এই ভিডিওটা শেয়ার মেনশনে আপনি 500 টাকা দিয়ে কোর্স করতে পারবেন, পারতে 1 টাকাও লাগবে না, আপনি 30 তারিখ পর্যন্ত পড়তে পারবেন। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটাই ডিরেক্ট মেথডে করব। প্রশ্নে যদি ডিরেক্ট মেথড আসে তাহলে কি করবেন? প্রশ্নে ডিরেক্ট মেথড আসলে এই জিনিসটা ডিলেট হয়ে যাবে, এতটুকু জিনিস ডিলেট হয়ে যাবে, এই এতটুকু জিনিস ডিলেট। ডিরেক্ট মেথডের সাথে ইনডিরেক্ট মেথডের তফাৎ, এই এতটুকু জিনিস ডিলেট হয়ে যাবে, এই জিনিসটা ডিলেট হয়ে যাবে। আর এখান থেকে যা আছে সব সেম, কোনো 1%ও পরিবর্তন নাই, 1%ও পরিবর্তন নাই। সব এই 24,600 থেকে যা শুরু আছে সেম টু সেম, মানে এই জায়গাটা একটু ডিস্টার্ব। তো এই ডিস্টার্বটা যদি আপনি একটু মুখস্থ করে নেন, আজকে শুধু মুখস্থ আর কি সূত্র দিয়ে শেখাবো, বেসিক দিয়ে শেখাবো না। ভিডিও আছে বা নেক্সট ক্লাসগুলোতে আমি শিখিয়ে দিব, সূত্র দিয়ে বেসিক দিয়ে শিখিয়ে দিব। আর ভিডিওতে কিন্তু এটার আছে, বেসিক দিয়ে করাও আছে, যে কিভাবে বেসিক দিয়ে শিখবেন, খতিয়ান করে করা আছে। ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথডে ফার্স্টে আমাকে সেলস নিতে হবে, বিক্রয়, বিক্রয় নিতে হবে। বিক্রয় থেকে কত টাকা আসলো গেল সেটা আমার বের করে নিতে হবে। বের করার জন্য একটা সূত্র শিখবেন। কি সূত্রটা? ওয়ার্কিং ওয়ান, সেলস 1,75,500, বিক্রয় থেকে কত টাকা আসলো সেটা আমাকে বের করতে হবে। অ্যাড
ডিক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল, লেস ইনক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল। এটার সূত্র। ব্যাখ্যা নেক্সট ক্লাসে, আজকে সময় কম, ব্যাখ্যা করছি না। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়লে বিয়োগ, কমলে যোগ, সূত্র মুখস্থ করে ফেলবেন। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কমছে 2700 থেকে 2100 হয়েছে, 2700 থেকে 2100 হয়েছে, কমছে 540 টাকা কমছে। তো এটা যোগ করে যে টাকা আসছে 1,76,040 টাকা, এখানে লিখে ফেলবেন 1,76,040 টাকা। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের বলছি, এটার যে ব্যাখ্যাটা, এটা আমি যেহেতু আজকে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে এই জন্য দিলাম না, এটার ভিডিও দিয়ে দিবে, এই অঙ্কের ভিডিও দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, ওই ভিডিওটা দেখে নেবেন, তারপর নেক্সট ক্লাসে কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। এটা এই ওয়ার্কিংটার নাম হলো ক্যাশ রিসিভ। ক্যাশ রিসিভ, ক্যাশ রিসিভস ফ্রম কাস্টমার, এই জায়গায় লিখে নেবেন ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। কাস্টমার কাছে নগদ টাকা পাওয়া গেল। টাকা পাইলেন যেরকম, টাকা তো যাবে 2 নাম্বার ওয়ার্কিং। মাল কেনার বিক্রি করে এই টাকা আসলো, কেনার ফলে টাকা যাবে। ক্যাশ পেইড, ক্যাশ পেইড টু সাপ্লায়ার, 2 নাম্বার ওয়ার্কিং। সাপ্লায়ারটা বের করবো। সাপ্লাই বের করার জন্য ফার্স্টে লিখবো কস্ট অফ গুডস সোল্ড। এখানে যাই, এই যে কস্ট অফ গুডস সোল্ড, পারচেজটাই যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না, এই যেটা 1,18,800 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 1,18,800 টাকা। সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে ইনক্রিজ ইনভেন্টরি, ইনক্রিজ ইনভেন্টরি, ডিক্রিজ ইনভেন্টরি। ইনভেন্টরি বাড়লে যোগ, কমলে বিয়োগ। আমাদের কি হয়েছে দেখি। ইনভেন্টরি উপরে যাচ্ছি, ইনভেন্টরি 28,800, এখন আছে হলো 23,000, কমছে। যত টাকা কমছে, কমলে মাইনাস। এরপর আপনার এই সূত্র মুখস্থ করে করতে হবেন। ইনক্রিজ অ্যাকাউন্টস পেবল, ডিক্রিজ অ্যাকাউন্টস পেবল, ইনক্রিজটা দিয়ে ইনক্রিজ অ্যাকাউন্টস পেবল, ডিক্রিজ অ্যাকাউন্টস পেবল। কেন হচ্ছে এটা ব্যাখ্যা দেওয়ার সময় নেই, দিতে পারতেছি না, সূত্র মুখস্থ করে নিতে পারেন। ব্যাখ্যা হলো খতিয়ান করতে হয় আর কি। খতিয়ানটা আমি আপনাদের ভিডিও দিয়ে দিব। আজকে তো 1 ঘন্টার উপরে চলে গেছে অলরেডি, 11টা বেজে গেছে। আমাদের অ্যাকাউন্টস পেবল বাড়লো না কমলো সেটা আমরা দেখবো। অ্যাকাউন্টস পেবল নিচে যাচ্ছি, অ্যাকাউন্টস পেবল এই যে এখানে অ্যাকাউন্টস পেবল 10,000 আছে, এখন 9,000 হয়েছে, কমছে। যত কমছে সেটা প্লাস হবে। ডিক্রিজ অ্যাকাউন্টস পেবল প্লাস ইনক্রিজ অ্যাকাউন্টস পেবল মাইনাস। সব যোগ বিয়োগ করলাম, আসলো 1,14,900, 1,14,900, 1,14,900। এটা ব্যাখ্যা আছে কেন হয়েছে, এটা খতিয়ান করতে হয় আর কি, একটু সময় লাগবে তো এই জন্য দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে একটা হলো মাল বিক্রি করলাম, মাল কিনলাম, মুনাফা আসলো। এরপর আমার অপারেটিং এক্সপেন্স নিয়ে আলোচনা করতে হবে। টাকাগুলো অপারেটিং এক্সপেন্সে কিভাবে খরচ হলো সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। অপারেটিং এক্সপেন্স আছে 31,860 টাকা, ওয়ার্কিং 3 অপারেটিং এক্সপেন্স। লিখব আমি এখানে ফর অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স
অপারেটিং এক্সপেন্সের জন্য আমার 31,680 টাকা। এখানে অ্যাড ইনক্রিজ প্রিপেইড এক্সপেন্স লেস ডিক্রিজ প্রিপেইড এক্সপেন্স। ইনক্রিজ প্রিপেইড এক্সপেন্স কি আছে দেখেন, ইনক্রিজ হলো ডিক্রিজ হলো, প্রিপেইড এক্সপেন্স যে আছে এটার সাথে রিলেটেড আপনি দেখতেছেন সেলস এর সাথে রিলেটেড হলো অ্যাকাউন্ট রিসিভেবল, কস্ট অফ গুডস এর সাথে দুইটাই জিনিস রিলেটেড। এটা তো সেলস এর সাথে, আর এইটা ছিল এইটা, আর এটা ছিল হলো পারচেজের সাথে। আর প্রিপেইড এক্সপেন্স আর অ্যাক্রুড এক্সপেন্স এরা দুজন সবাই আসতেছে, কিন্তু এরা দুজন সম্পর্কযুক্ত এই জায়গায় অপারেটিং এক্সপেন্সের সাথে। প্রিপেইড এক্সপেন্স আগে ছিল 1400, এখন হয়েছে 1000, কমলে মাইনাস, কমলো কত আপনার 360 টাকা। আবার ডিক্রিজ এক্সপেন্স পেবল আর ইনক্রিজ এক্সপেন্স পেবল। যদি আপনার এক্সপেন্স যদি বকেয়া থাকে, ডিক্রিজ এক্সপেন্স পেবল, প্রিপেড না পেবল, ইনক্রিজ এক্সপেন্স পেবল। এটা কিন্তু এটা উল্টা কাজ হইতেছে, যেখানে ইনক্রিজে যোগ হইতো এখানে ইনক্রিজে বিয়োগ হচ্ছে। এখন অ্যাক্রুড এক্সপেন্স বকেয়া খরচা বলি 3600 ছিল 2700 হয়েছে, ডিক্রিজ হয়েছে 900 টাকা, ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হইলে প্লাস যোগ করলাম, এটা মাইনাস, তাহলে আসতেছে 32,220 টাকা। 32,220 টাকা। আপনারা এগুলো নোট করে ফেলেন, যা এটা করতে চান নোট করে ফেলেন। হ্যাঁ, নোট করে ফেললে এই টেকনিক অনুযায়ী মুখস্থ করে যেতে পারবেন, অথবা এটা কেন হয়েছে এটা ব্যাখ্যা জানতে হলে নেক্সট ক্লাসগুলো করতে হবে, বা এটা যে পেইড গ্রুপে ক্লাস হয়ে ওখানে ভিডিও দিয়ে দিব আর কি, বা ফ্রিতেও আছে, একটু খুঁজে নিতে হবে আর কি। তাহলে আমাদের এরপর টাকা গেল হলো এই এক্সপেন্সের জন্য টাকা গেল, ডিপ্রিসিয়েশন এবং এগুলোর জন্য টাকা যায় নাই আমাদের কোনো। এখন ট্যাক্সের জন্য টাকা গেছে, যে ট্যাক্স দিলাম না, এই ট্যাক্সের জন্য টাকা গেল। তো ট্যাক্সের জন্য টাকা গেছে, ইনকাম স্টেটমেন্টের প্রতিটা আইটেমের সাথে আমার কাজ করতে হবে। এই ইনকাম স্টেটমেন্টের সবগুলো আইটেম, এই ইনকাম ট্যাক্স যে আছে, এই ইনকাম ট্যাক্সের সাথে সম্পর্কযুক্ত আছে এই যে এটা ইনকাম ট্যাক্স পেয়েবল, এটার সম্পর্ক আছে। তো ইনকাম ট্যাক্স নিয়েও কাজ করব আমি। ইনকাম ট্যাক্স 4 নাম্বার, ফর ইনকাম ট্যাক্স। তে আমাদের 4 নাম্বার ওয়ার্কিং ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের টাকার পরিমাণ দেওয়া আছে, ইনকাম ট্যাক্স টাকার পরিমাণ দেওয়া আছে হলো 6,480 টাকা। 6,480 টাকা। যদি ইনক্রিজ হয়, ডিক্রিজ হলে যোগ ট্যাক্স পেয়েবল, আর ইনক্রিজ হলে বিয়োগ ট্যাক্স পেয়েবল। আমরা একটু দেখতেছি এখানে ট্যাক্স পেয়েবল উপরে দেখতেছি, ফার্স্টে 0 ছিল, নাই কিছু, এখন বেশি হয়ে গেছে, বাড়ছে, বাড়লে ইনক্রিজ 2160 টাকা বাড়ছে, তাহলে আসলে 4,320 টাকা। 4,320 টাকা এই সবগুলো যোগ করে এখানে লিখবো 1,51,440 টাকা। এটার সাথে এটা থেকে বাদ দিলাম, বাদ দিলে এই 24,600 হলো। 24,600 হইলে পরে এটা আগের মতো করব, এগুলো আগের মতো করব, এগুলো আগের মতো করব, শেষ। বুঝতে পারলে ওকে, ইয়েস কিছু একটা লিখেন। আজকে সূত্র দিয়ে বুঝিয়ে দিলাম, আগামী দিন বা আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব, যেটা আমার যে সূত্র না, এটার ব্যাখ্যা, খতিয়ান করা, কেন বাড়লো কেন কমলো, একটু দেখাই দিই। হ্যাঁ, একটু দেখাই দিই। ডেবিট ক্রেডিট বেসিক থাকতে হবে, 100%, নাল পারবেন না। ট্যাক্সের আপনি ট্যাক্স দিছেন, খরচ হয়েছে 6,480 টাকা। 6,480 টাকা ট্যাক্স দিতে হয়েছে। এখন বছরের শুরুতে আপনার ছিল 0 টাকা বিগিনিং ব্যালেন্স, যেহেতু খরচের বিগিনিং ব্যালেন্সটা এদিকে আসে, ডেবিট। এন্ডিং ব্যালেন্স
এন্ডিং ব্যালেন্স যেহেতু এদিকে 2160 টাকা, তো এটা থেকে এটা বাদ দিব। ওপেনিং ব্যালেন্স 0, এন্ডিং ব্যালেন্স এটা আছে, আর এটা হলো পেইড, পেমেন্ট করা হয়েছে। তো এটা থেকে এটা বাদ দিলে আপনার এই বছরের ট্যাক্স বাবদ কত গেল। সো এটা পেইড না, এটা ঘটছে আর কি, এটা হয়েছে অ্যাকাউন্ট, এটা এই বছর এক্সপেন্স, এই বছরের খরচ। আর ওপেনিং আর এক্সপেন্স যোগ হবে, ডেবিট দিকে আসবে যেহেতু খরচ যোগ হবে। আর এন্ডিং ব্যালেন্স যদি বাদ দিই তাহলে পেইড, টাকা গেল কয় টাকা, এই ট্যাক্স বাবদ টাকা গেল কত ওইটা বেরিয়ে আসবে। খতিয়ানটা অবশ্যই জানা রাখতে হবে, বেসিক থাকতে হবে যে খরচের খতিয়ান হলে ডেবিট পাশে ব্যালেন্স থাকে, ব্যালেন্স বিডি, আর খরচের খতিয়ানে ক্রেডিট পাশে থাকে ব্যালেন্স সিডি। ব্যালেন্স বিডি আর সিডি তো এখানে দেওয়া আছে, বিডি হলো 0, বিডি হলো 0, ওপেনিং হলো বিডি, আর এটা হলো সিডি। আর যদি বেসিক না থাকে তাহলে এটা বুঝবেন না আপনি। আর এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স হইলেই তো ইনকাম স্টেটমেন্টে যায়। এই যে এক্সপেন্স হয়েছে, যেটা এই যে এক্সপেন্স হয়েছে, ইনকাম ট্যাক্সে এক্সপেন্স হয়েছে, এই জন্য লেস দিছি। তো এক্সপেন্স হইলে, খরচ হইলে ডেবিট দিকে যায়, এই ডেবিট দিকে গেল। তো দুইটা ডেবিট যোগ করলাম, ক্রেডিটটা বাদ দিলাম, ক্রেডিট দিকে গেল, এন্ডিং ব্যালেন্সটা আছে। তাহলে পেইড কত টাকা প্রদান করা হয়েছে, প্রদান করলে খরচ ক্রেডিট দিকে যায়, স্যালারি পেইড করলে টাকাটা স্যালারি কমে যায়, জন্য এই পাশে যাবে, ঠিক না। তো এই হলো আপনার খতিয়ান করেও করা যায়, খতিয়ান করার জন্য অবশ্যই বেসিক দরকার। আচ্ছা, যারা এখানে ক্লাস করছেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যদি ক্যাশ ফ্লো নিয়ে করতে পারেন। হ্যাঁ, অনেক মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। আখি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে ক্লাস করতেছেন। তারপরে মুস্তাকিম মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ মুস্তাকিমকে। ফারিয়া খুলনা থেকে ক্লাস করতেছেন, ফারিয়া মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরে শহীদুল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে আমার এখানে ক্লাস করতেছেন। আশরাফুল আমার ক্লাসটা বুঝতে পারছে। কাঠগোলাপ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চাঁদপুরের মুরগিওয়ালা বুঝতে পারছেন, মুরগি এই আইডি থেকে ক্লাস করতেছে। আচ্ছা, না উনি মুরগি বিজনেস করে, মাশাআল্লাহ, বিজনেসের পাশাপাশি লেখাপড়া করতেছেন। প্রণয় বুঝতে পারছেন, সারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে ক্লাস করতেছেন। সুমন মেনশন করছেন। তারপরে হলো ফারুক কঠিন লাগতেছে, কি করবেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তেছেন, কঠিন লাগলেও করতে হবে। ফয়সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ক্লাস করতেছেন। সানজিদা বুঝতে পারছেন অঙ্কগুলা। শুভ বুঝতে পারছেন, অনেকে ইয়েস লিখছেন, ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। লিপি মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ লিপিকে। তারপরে আপনার অনেকেই আপনার এখানে ইয়ে করছেন, কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পূজা মেনশন করছেন, মোর পূজা অনেককেই মেনশন করছেন। শিউলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ক্লাস করতেছেন। তারপরে হলো শারমিন মেনশন করছেন, বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন। মিন মেনশন করছেন। আচ্ছা, আমাদের এখানে আরো 6 জনের কমেন্ট আছে, এখানে 6টা কমেন্ট। এখানে সামিয়া শ্যামগঞ্জ থেকে ক্লাস করতেছেন, অসংখ্য ধন্যবাদ। লালমনির হাট থেকে হৃদয় ক্লাস করতেছেন। সবার ক্লাস শরীয়তপুর থেকে শিউলি আক্তার ক্লাস করতেছেন। এক্সামে যেমন হার্ড ভাবে বানানো হয় সেভাবে অঙ্ক করান। হ্যাঁ, যারা টাকা দিয়ে পেইড কোর্সে করতেছে তাদেরকে এই যে এক্সামে ধরেন এরকম প্রশ্ন করলে এই যে ওইভাবে করাই। এখন ফ্রিতে তো একটা চ্যাপ্টারের উপর 20টা ক্লাস নেওয়ার এখন আর সময় নেই। সারা বছর তো ফ্রি ক্লাস হয়, তখন যদি আপনি করতে পারতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, এই যে ধরুন এই এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু যারা পেইড কোর্সে আছেন তারা কিন্তু এই এক্সারসাইজের অঙ্কগুলো দেখাচ্ছি আমি। হ্যাঁ, এখানে যে অঙ্কগুলো দেখতেছেন না, এক্সামে এইরকম অঙ্ক আসে। বিশ্বাস না হলে আপনি আপনার এই বইটা নিবেন, নিয়ে দেখবেন এই ধরনের অঙ্ক প্রচুর আসতেছে। এবং বইয়ের যদি সব করা থাকে আপনার, তাহলে এক্সামে যেমনি আসে এটা পারবেন। আর বইয়ের যদি সব অঙ্ক এখানে আছে, যেমন ধরেন এক্সামে কেমন অঙ্ক আসতে পারে আমার এখানে পড়লে, যারা প্রাইভেট পড়ে, না প্রাইভেট পড়লে তো আপনার সব করায় দেওয়া
ফ্রিতে করানো যাচ্ছে, সারা বছর করতে হবে আর কি। সারা বছর যদি না করেন তাহলে তো আপনি পারবেন না, ঠিক না? যেমন এই যে এখানে সবগুলো অঙ্কই মেন বই থেকে, কমার্স পাবলিকেশন মিলেনিয়াম থেকে করে দেওয়া হয়। হ্যাঁ, আর যারা নিয়মিত সারা বছর ক্লাস করে তাদের জন্য এই সব করানো সম্ভব। আচ্ছা, তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ধৈর্য ধরে এত লম্বা আপনার ক্লাসটা করার জন্য। হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করবেন, মেনশন করবেন এবং অন্যদের জানাবেন। আমি নেক্সট ক্লাসে আবার ডিরেক্ট মেথডটা কঠিন লাগলো, তেমন বুঝলাম না, ডিরেক্ট মেথডটা সূত্র দিয়ে করতে পারেন, অথবা যে বেসিক বুঝতে চান ডিরেক্ট মেথডে সম্পূর্ণ 1 ঘন্টা একটা ক্লাস আছে, ওইটা করলে সবগুলো আপনি বুঝবেন। যে প্রশ্নে কোনো কিছু লেখা না থাকে তাহলে কিভাবে করবেন, ইনডিরেক্ট মেথড করে ফেলবেন যদি কিছু বলা না থাকে, ডিরেক্ট করতে চাইবেন না। যেন এটা নুরুল্লাহ ইমন এই প্রশ্নটা করছিলেন আর কি। হ্যাঁ, আর একজন জিজ্ঞেস করছে তো কি জিজ্ঞেস করছে ডিরেক্ট না ইনডিরেক্ট ইম্পর্টেন্ট? আমাদের জন্য ইনডিরেক্টটাই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা যেহেতু প্রশ্ন কঠিন হচ্ছে ডিরেক্ট মেথডও আসতে পারে। প্রশ্ন কঠিন করলে ইনডিরেক্টও আসতে পারে, ডিরেক্টও আসতে পারে। ঠিক আছে, আপনাদের কোয়েশ্চেনের সবগুলো কোয়েশ্চেনের উত্তরই আমি দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার করবেন, মেনশন করবেন। হ্যাঁ।